নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা করিম আম্মা বাদ। এর অর্থ কি আমি নিজে জানি না। যাই হোক, এটা আমরা অনেকবার শুনি আমাদের বক্তব্য, আমরা কিছু এগুলো আমি অর্থ জানি না বাংলা কি। যাই হোক, শুনতেছি দুষ্ট লোকেরা আমাকে খবর দিয়েছে যে পত্রিকা তো পড়তে পারি না, আমি যেখানে আছি সেখানে সুযোগ নাই পত্রিকা পড়ার। দুষ্ট লোকগুলো আমাকে মেসেজ করেছে ছাত্রদের নাকি অটো পাস দিয়ে দিবে, যারা মেধার জন্যে হাউকাউ করলে এতদিন মেধা না কোটা, মেধা না কোটা, এখন তারা চলে আসছে মেধাও না কোটাও না, অটো 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 পাস। অটো পাস দিয়ে দিবে শুনলাম, জানি না কতটুকু সত্য। আমার শুধু অটো পাস না, এদের একেবারে অটো মাস্টার ডিগ্রি সনদ দিয়ে দিলি সমস্যা কি? আপনি যে কৌমি মাদ্রাসার মৌলবীদের যদি আপনি এই এম এ পাশের ইকুইভ্যালেন্ট সনদ দিতে পারেন, তাহলে আর এদের যারা এখন ইন্টারমিডিয়েটে পড়তেছে তাদেরই আপনি এম এ পাশের সনদ দিয়ে দিলেই বা সমস্যা কি? এদের অটো এম এ পাস করাই দেন। যাই হোক, এইগুলো অটো পাসের খবর, সত্য মিথ্যা জানি না, যে অটো পাস দিয়ে দিবে। একজন জিজ্ঞেস করতেছে তোমরা কি চাও? আমরা পরীক্ষা দেব না। কবে না জানি বলে যে আমরা চাকরি করব, কিন্তু চাকরিও করব না, আমাদের অটো বেতন দিতে হবে। যাই হোক, এটা তারা কি করে দেখা যাক। তারপর আছে পদত্যাগ খেলা চলতেছে। পদত্যাগ একদিকে অটো পাস দিয়ে দিয়েছে অলরেডি। থ্যাংক ইউ। কি আর দেখি কি নাম লেখছেন, মিস্টার সজীব আফরাদ হোসেন সজীব, হ্যাঁ উনি লেখছে অলরেডি দিয়ে দিচ্ছে। এক কাজ করেন, এদের ইন্টারমিডিয়েট অটো পাস না, সরাসরি এদেরকে এ করা উচিত, একবার এম এ পাস করাই দেন। ওই দাওরা পাস করলে যেমন এম এ পাস, ইন্টারমিডিয়েট পাস করে অটো পাস হয়ে একবার এম এ পাস করাই দেন, আরো ভালো হবে দেশের জন্য। কারা যেন কয়জন বলছে আওয়ামী লীগের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল। অটো পাস দিলে তো শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে না। যাই হোক, সেটাও রাখলাম। পদত্যাগের বিষয়, পদত্যাগ দুই প্রকার চলতেছে। এক প্রকার হলো সমন্বয়ক ও সহ-সমন্বয়কেরা বিভিন্ন জায়গায় পদত্যাগের হিড়িক লাগিয়ে গেছে। 25 জন কোথাও 5 জন পদত্যাগ করা শুরু করছে, সমন্বয়ক ও সহ-সমন্বয়ক। এরা কেন পদত্যাগ করতেছে? যাই হোক, এই রহস্য আমরা একদিন জানতে পারবো, সবই জানতে পারবো আমরা। দিন দিন আস্তে আস্তে সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে, পানির মতো না, জলের মতো পরিষ্কার। আবার পদত্যাগ করতেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষকেরা, গণহারে পদত্যাগ করতেছে। কারণ বেজ্জতি হওয়ার আগে তারা পদত্যাগ করা নিজেদের জন্য সমীচীন মনে করেছেন। তারা যেখানে যাবে পদত্যাগ করতে হবে। আরেকটা জিনিস ভুলে গেছি, যে যত হিন্দু শিক্ষক আছে এদের বিরুদ্ধে লেগে গেছে। হিন্দু শিক্ষকদের বিতাড়িত করার একটা প্ল্যান। প্রকাশক রবিনা হাসান লিখেছে যে 47-এ একবার, 47-এ, 65-তে, 47 এবং 71-এ হিন্দু শিক্ষকেরা, সংখ্যালঘু শিক্ষকেরা দেশ ছেড়েছিল। তার জন্য দেশের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছিল। আসলে 65 সালেও গিয়েছিল, আরও গেছে, এর মধ্যেও গেছে। আবার এখন দেখবেন এই যে হিন্দু শিক্ষকদের পদত্যাগ করাচ্ছে, এরাও দেখবেন একসময় চলে যাবে। হিন্দুদের বাংলাদেশে যত স্কুল কলেজ আছে অধিকাংশই কিন্তু হিন্দুদের করা। তো ওইগুলো স্কুলও কি বন্ধ করে দিবে, ওই কলেজগুলো বন্ধ করে দিবে? বাংলাদেশের অধিকাংশই আগেকার স্কুল সব হিন্দু জমিদারেরা করছে বা হিন্দু ধনকুবেরা করছে। কেউ মুসলমানরা স্কুল করে, এখনও করে না। এখন স্কুল করা হয় নিজের আত্মীয় স্বজনের চাকরি দেওয়ার জন্যে স্কুল বানায়, আর তা নয় শুধু মাদ্রাসা বানায়। মাদ্রাসা বানায়, ভালো কথা, কাঠ খেলে আঙা রাখবে। মাদ্রাসা বানায়, স্কুল তারা বানায় না। স্কুল কলেজ এগুলো তারা ধারে না, এগুলো তারা মনেও করে না, কারণ তাদেররা জানে যে আমাদের 2টি খেতাবই যথেষ্ট। আবার শুনলাম এক বোকা, কারা যেন শুনলাম, আমি জানি না সত্য মিথ্যা, কারণ আমার এখন যেখানে আছে অনেক ইনফরমেশন আমার জন্য পাওয়া কঠিন। তারা বলেছে ভাই আপনার ফোন বন্ধ ছিল আজ না ভাই, মোটামুটি মাশাল্লাহ আমার ফোন একবারে বন্ধ হয়ে গেছে। এরশাদ হোসেন, আমার ফোন আসলেই বন্ধ। যাই হোক, এই যে ভুলে গেলাম কি যেন বলতে চাইছিলাম। ও হিন্দু শিক্ষকদের বিতাড়িত করতেছে। মাশাল্লাহ, করতে থাকেন, কোনো সমস্যা নাই, অটো পাস দিয়েই চলতে হবে। তো এই যে হিন্দু শিক্ষকদের, সংখ্যালঘুদের যে বিতাড়িত করতেছেন, তারা তো পদত্যাগ করাইতেছেন বাধ্য করে।
জোর করে আপনারা পদত্যাগ করাচ্ছেন। তো এই হিন্দুদের যে স্কুল কলেজগুলো প্রতিষ্ঠা করে সেগুলো তালা দিয়ে দেন, এগুলো পড়ার দরকার নেই, আপনারা স্কুল বানা করেন। আর আপনাদের তো স্কুল দরকার নেই, মাদ্রাসাই যথেষ্ট। কারণ মাদ্রাসা করলে দুইটা লাভ, একটা হলো হেফাজতে পাকিস্তানি হইতে পারবেন, আর মনে করেন বেহেস্তে ঘর ঘরে চাল চালায় বেহেস্তে চলে যাবেন মাদ্রাসায় পড়লেই। অবশ্য এখন মাদ্রাসা বানাইতে হবে না, আমাদের বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো এখন কোনোটা হায়ার মাদ্রাসা, এক বিশ্ববিদ্যালয় এক সারি বলছেন এটা হায়ার মাদ্রাসা হয়ে গেছে। এখন তো মনে হয় এটা হায়ার মাদ্রাসা না, কমই মাদ্রাসা হয়ে গেছে বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, তাই নতুন করে আর বাড়ানোর দরকার নাই। খুলনা ইনস্টিটিউট হোসেন সজীব, খুলনা ইউনিভার্সিটি ভিসি সহ 67 জন পদত্যাগ করেছেন। দেখতে পাচ্ছেন তো দেশে কি চলতেছে, একযোগে পদত্যাগ করছে সব। ধন্যবাদ মাহবুব মুর্শেদ মানিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আছেন লাইভে আমার। তারপর ওকে করা আলোচনার সাথে কথায় যুক্তি আছে জনাব, যুক্তি আছে কিনা জানি না, চেষ্টা করতেছে আর কি। ধন্যবাদ সুমিত সরকার। তো হিন্দুদের সংখ্যালঘু শিক্ষকদেরকে পদত্যাগ করতেছে, এবং আমি আগেই বলেছিলাম, কিন্তু আমি গত মাসে বলেছিলাম যে, গত মাস না এর আগেও বলেছি যে এই শেষ মুহূর্ত ইন্ডিয়া বয়কট, কিন্তু এই ভারতের পণ্য বয়কট, ইন্ডিয়া বয়কট, সংখ্যালঘুদের উপরে এই নিপীড়নটা হবে। আবার বাংলাদেশের একজন বলেছেন যে এইখানে রাজনৈতিক হামলা হচ্ছে, এগুলো সংখ্যালঘুর উপর নির্যাতনা, তাহলে রাজনৈতিক হামলা জায়েজ না? যখন আবার আপনাদের হবে তখন এই কথাটা বললেন, তখন এটা জায়েজ হবে তো? রাজনৈতিক হামলা কি তাহলে জায়েজ? রাজনৈতিক হাতে চলবে? কি সুন্দর তেল দিয়ে মারতেছে। আবার বলতেছে বাংলাদেশ সংখ্যালঘু বলতে কিছু নেই। আবার আর আজকে এক শিক্ষক, ওই যে কি শরীফা নিয়ে যে শিক্ষক, কি ফিলোসফি, একটা কোটটাই পরা একটা দাঁড়িয়েলা, ওই যে আদানা একটা মেয়ে মানুষের ছবি দেওয়া, ইসলামী জজবার কি ব্র্যাকের কোন শিক্ষক, সে দেখলাম বলতেছে যে সেকুলারিজম খারাপ, সেকুলারিজম ভালো না। বুঝতে পারছেন? বিদেশ থেকে পড়ে আসছে, কিন্তু উচ্চশিক্ষিত, কিন্তু সেকুলারিজম ভালো না। তো ও সেকুলারিজমের তো ধর্মনিরপেক্ষ তো ধ তো সে জানে না, এই বেকুবটা কি মাতা আপনাকে কি শিক্ষক আসিফ মাতা আপনাকে কি জানা নাম জানি না, এ তো ধর্মনিরপেক্ষ তো ধ জানে না। এই গাধাটা আবার নাকি দর্শনের ছাত্র। চিন্তা করে দেখেন, সে বলতেছে যে ধর্ম দিয়ে দেশ চালাইতে হবে। তাহলে ভারতে যখন হিন্দুত্ববাদী আসে তখন হাউকাও করো কেন? মোদি তো ধর্ম দিয়ে দেশ চালাতে যায়, তখন চিক করে দাও কেন? কি নাম হয়, কি শিক্ষক এটা হয়েছে, শরীফ পাতা ছিল বইয়ের, ওই 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 মানে এতই তার জ্ঞানের ভর, ধর্ম দিয়ে দেশ চালাতে হবে। তো ভারত ধর্ম দিয়ে দেশ চালাবে, তখন তখন ক্যাতকুত করে ওঠো কেন? হ্যাঁ, তখন ক্যাত করে ওঠো কেন? ক্যাত বোঝেন? আমরা জানবো ভাষা বলে ক্যাত করে ওঠে, তখন ক্যাতকুত করে ওঠো কেন? যখন ভারতে নরেন্দ্র মোদী যখন হিন্দুত্ববাদ কায়েম করতে যায়, হিন্দু ধর্ম দিয়ে দেশ চালাইতে চায় সনাতনী দিয়ে, তখন তোমার গলায় চিক করে আসে কেন? তুমি বাংলাদেশ চালাবা এই দিয়ে চালাইতে চাও, ওটা খুব আরাম লাগে না? বাংলাদেশ নিজের ধর্ম ইসলাম ধর্ম দিয়ে চলবে, তো ভারত হিন্দু ধর্ম চলাচল চিক করতে পারবে না। সেই কিন্তু বলছে, বুঝেন, যে ধর্ম দিয়ে দেশ চালাইতে হবে, সেকুলারিজম চলবে না। তো ইসরায়েলে তো ধর্মভিত্তিক দেশ চালাতে চায়, তোমার তো তখন হাউকাউ করো কেন? তখন তো চিক লাগে কেন? আর কত ভণ্ডামি, আর কত বদমাইশি। যাই হোক, আর কি বলি আজকে। তবে আজকে আমি অত বেশি প্রসঙ্গে আসবো না বক্তব্য। কালকে থেকে আমার যারা দর্শক এবং শ্রোতা, যারা আমার পক্ষে বা বিপক্ষে যাই থাকেন না কেন, যারা আমার দর্শক এবং শ্রোতা, তাদের বলি আগামীকাল থেকে মাশাল্লাহ কন্টিনিউ আপনারা আমার লাইভ পাবেন, এবং নিয়মিতই থাকবো আপনাদের। আমি ঘন্টায় ঘন্টায় হয়তো চলে আসতে পারি, চেষ্টা করবো ঘন্টায় ঘন্টায় থাকার। কাজ আছে তো কিছু কিছু কাজ বাজ থাকবে, কাজ বাজ না থাকলে সবসময় লাইভে আমাকে পাওয়া যাবে। আর আর কেউ জিজ্ঞেস করছে যে বর্তমান রাজনৈতিক হালচাল কি? হালচাল আমার সাথে আপনারাই ভালো জানেন, দেখতে থাকেন, জাস্ট ওয়েট অ্যান্ড সি, দেখেন কি ঘটে, দেখতে থাকেন। খুব মজার মজার ঘটনা ঘটবে। কিছুই হয় নাই এখনো। যারা বলতেছেন দেশে অনেক সন্ত্রাস হয়েছে, এটা কিছুই হয় নাই। বরং আমি যে পক্ষ যারাই ছিল, আমি তো ভাবছিলাম লাখ লাখ লোক মারা যাবে। যাই হোক, দুই পক্ষের মানে সব পক্ষের অন্তত যখন এই রিজিম চেঞ্জ হবে লাখ লাখ লোক মারা যাইত, এটা মনে করেছিলাম আমি। যাই হোক, আমার অনুমানটা ভুল হয়েছে। আমার খুব কম অনুমানই ভুল হয়, তবে এই অনুমানটা ভুল হওয়ার জন্য আমি খুশি। আমি ভেবেছিলাম যেখানে মিনিমাম 5 লক্ষ লোক মারা যাবে ধরে নিয়েছিলাম, কারণ আমি খুব সন্ত্রস্ত ছিলাম। অবশ্য দিন শেষ হয়ে যায় নাই, কারণ তালেবানিরা যদি ক্ষমতায় আসে, হেফাজতে পাকিস্তানে যদি ক্ষমতায় আসে, লক্ষ লক্ষ তারা হত্যা করবে, কোনো সন্দেহ নাই এতে। তো এখনও যেহেতু একটা
ইন্টারিম গভর্নমেন্ট আপনারা বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার, আমি এটাকে বলি ইনফ্লুয়েঞ্জা সরকার বা ইনফ্লুয়েঞ্জা গভর্নমেন্ট। যে যাই বলি না কেন, আমাদের দেশের সরকার কি আর করা যাবে, এখন নাই দেশে বুট কালেকশন দেয়। তো আমি হাসতেছি যে বাংলাদেশের একটা লোকও পাওয়া গেল না, এই আমেরিকার ভাড়াটিয়া গাইনে আপনারা প্রধানমন্ত্রী বানাই দিলেন। বাংলাদেশের রাজনীতিকেরা কত যোগ্য, আমি ওভারঅল বলতেছি, বাংলাদেশের রাজনীতিক এবং বুদ্ধিজীবীরা কত অযোগ্য, রামার চেয়ে অযোগ্য। তাই ওই যে আমেরিকার দালাল রে আমেরিকা থেকে এক কাবুলিওয়ালা মহাজনকে ধরে নিয়ে আসছে প্রধান বানাতে। দেশে কোনো লোক ছিল না, দেশের কোনো লোকই পায় নাই। আর সবচেয়ে আশ্চর্যজনক যে যারা কিনা এই বাংলাদেশে বহু লোক বলতো যে বহু হেফাজতে পাকিস্তানটা বেশি বলতো এটা, যে নোবেল প্রাইজ দেয় ইসলামকে ক্ষতি করার জন্য, তো এখন নোবেল প্রাইজ দিয়েছে কেন ডক্টর ইউনূসকে? এটা ভালো হয়ে গেছে। কারণ কি জানেন, ওই যে ফরাদ মাজারের মতো নাস্তিক খুব ভালো। কারণ কি, ফরাদ মাজার তো চিঙ্গবামদের পক্ষে, তাই এখন সে নাস্তিক হয়ে যায়, সমস্যা নেই। তেমনি ডক্টর ইউনূস যতই আমেরিকার ভাড়াটি হোক, যতই এখন সে মহাজনী ব্যবসা করুক, এখন সে ভালো। কারণ কি, বক্তব্য পরিষ্কার, মানে আমার সাথে থাকলেই ভালো। এর আবার এক সময় স্লোগান দিত যে, যেমন এরা আমেরিকা বলে সঙ্গে থাকলে সঙ্গী, না থাক সঙ্গে না থাকলে জঙ্গি। এরাও তাই, মৌলবী সাহেবের এখন চুপ, সব মৌলবী এখন চুপ, বুঝতে পারছেন? জামাতের এখন চুপ, হেফাজত চুপ, চরমনাই চুপ। এখন সুদখোর সমস্যা না, এখন আর কোনো সমস্যা না। আর যত বাংলাদেশের বুদ্ধিজীবী, ফরাদ মজা, লুঙ্গি মজাহার, আসিফ নজরুল, এরা প্রধান উপদেষ্টা হইলে তাও ভালো লাগতো, যদি এরা রাজনীতিক না, এদের না হওয়াই উচিত। মির্জা ফখরুল সাহেব কিন্তু নিজেই বলছেন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব নন, আর যারা আমার অনেক কেউ কেউ শুরু করেন না আমার পাণ্ডিত্য নিয়ে জজবা তুলেন, আমার পাণ্ডিত্য কতটুকু। আপনাদের উস্তাদ আছে না মির্জা ফখরুল সাহেব, তিনি বলেছেন এর রাজনৈতিক ব্যক্তি না। এবার ঠিক হয়েছে তো, উনি বলছে যে এইবার আর কথা বলবেন না। আমি যখন বলছিলাম এরা রাজনৈতিক নয়, আমার বাপদাদা 14 গোষ্ঠী, আমার পাণ্ডিত্যের বহর, আমার শিক্ষাগত যোগ্যতা সবগুলো তছনছ হয়ে গেছে আপনাদের কাছে, তেজপাতা মনে হয়েছে। কিন্তু এবার তো ঠিক আছে, মির্জা ফখরুল সাহেব বলছে, আমি কিন্তু তার আগেই বলছি এরা কেউ রাজনীতিক নন। যারা এই যে 12 জন এখন তথাকথিত গভর্নমেন্ট আমাদের, যারা এখন ক্ষমতায়, এরা কিন্তু একজনও পলিটিশিয়ান না, এরা পলিটিক্সের পিও জানে না। খোদ ডক্টর ইউনূস, কে জানা আমাকে লেখছে, ডক্টর ইউনূসকে সবাই চেনে, সবাই চেনে আমার বাল পালা নিয়েছে, ডক্টর ইউনূসকে সবাই চেনে আমার বালটা ছেড়ে যাবে ডক্টর ইউনূসকে সবাই চিনলে। হ্যাঁ, আমি আমেরিকার দালালকে কে ছিল না জানে, আমাকে যায় আসে, অনেক কেস চিনে আমার কেসে, তো কি হয়েছে আমার? ডক্টর ইউনূসের যোগ্য লোক বাংলাদেশে এলে ধর্ম মানবে না। আপনারা দালাল দেখে তার ওই যে, আবার দেখেন সবচেয়ে মজার বিষয় যে চিঙ্কু বামেরা সারা জীবন বলে আসলো যে পৃথিবীর যত যে বামেরাও সব বাম বলছে যে পৃথিবীর যেখানেই সমস্যা সেখানে মার্কিন সাম্রাজ্যবাদের নৌক আছে, বাংলাদেশে খালি নৌক নাই। এইখানে বাংলাদেশে সাম্রাজ্যবাদের খুঁজে যাবে না মার্কিন। সবচেয়ে মজার বিষয়, এইবার মার্কিন সাম্রাজ্যবাদের এই তছনছ করা কাজগুলো বারবার বলতেছে, এটা লজ্জা পান না আপনারা? খারাপ ভাষাটা আর বললাম না, যে এদের এখন ডক্টর ইউনূসকে চুষতে, আর কিছু বললাম না, ডক্টর ইউনূসকে সাকিং করতে এখন খুব ভালো লাগে। এই চিঙ্কু বামদের ভালো লাগে না, এখন মার্কিন সাম্রাজ্যবাদের দালালের চুষতে খুব ভালো লাগে, খুব মজা লাগে, লাগুক। তবে এই বামেরাও একটা উট, যারা ইসলামিস্ট তারাও একটা উট। তার প্রমাণ, তারা একজন সুদখোর খেয়ে সুদের কারিগর, তাকে প্রধান বানাইছে, তারাও এখন চুপ, স্পিকটি নট। আমি বারবার বলছি, তারপর আবার কি এইবার বামেরাও চুপ, সিঙ্কো বাম মস্কো বামেরও এবার চুপ, কোনো কথা বলে না। এটা যে মার্কিন সাম্রাজ্যবাদের উস্কানিতেই আন্দোলন হয়েছে, এটা এখন আর বলে না, এখন আর তারা এটা বলে না। কি অদ্ভুত না, কি মজার না? যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। কে যোগ্য নয়, বাংলাদেশে একটা সাধারণ কৃষক যোগ্য হতে পারে, ডক্টর ইউনূস যোগ্য নয়। আগে দেখছি আমরা লীগের দলকানা, এখন দেখতেছি এনজিও মহাজন কাবলিওয়ালার দলকানা। আমাদের বলো দলকানা না, কাবলিওয়ালা খুব ভালো লাগে। পলিটিশিয়ান, আওয়ামী লীগ খারাপ হোক, বিএনপি খারাপ হোক, যে কোনো রাজনৈতিক দল খারাপ হোক, ভালো হোক মন্দ হোক, ক্ষমতা থাকবে তাদের কাছে, রাজনৈতিক দলের কাছে ক্ষমতা থাকবে, রাজনৈতিক ব্যক্তিদের ক্ষমতা থাকবে। তারা কারা? এইটুকু বোঝার ক্ষমতা যার নাই, তারা আমার বিদ্যার বহর নিয়ে টানাটানি করে। আপনার কাছে এনজিওওয়ালা আপনার কাছে মহান মানব হইতে পারে,
আমার কাছে চ্যাটের বাল, বুঝতে পারছেন? আপনার কাছে ইউনুস, আপনার ক্ষুধা হইতে পারে, আমার ক্ষুধা না আপনার হইতে পারে। কে ইউনুসটা, কে ৭১ তার ভূমিকা কি, তার সারা দেশে তার কন্ট্রিবিউশন কি? ও আবার দেখেন, আচ্ছা একটু পরে ইউনুস সাহেবকে নিয়ে আসতেছি, ওটা আলাদা একটা বয়ান দিতেছি, এখন রাখি, পরে আসতেছি।